গণতান্ত্রিক রাজনীতিতে মানুষের ভোটাধিকারকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়, কিন্তু বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়ার ভোট নিয়ে বরাবরই প্রশ্ন ওঠে এর স্বচ্ছতার কারণে। বলা হচ্ছে আগামীর যে নির্বাচন সেটা হবে সবচেয়ে স্বচ্ছ, কিন্তু সেটা কতটা স্বচ্ছ সময় বলে দেবে। ভোটের ট্রেনে স্বাগত, আপনার সঙ্গে আছি আমি নাজমুস সাকিব। শুরুতেই দেখে আসবো আজ রাজনৈতিক দলগুলো কে কি বলেছে। আজকে বেশ কিছু রাজনৈতিক দল কথা বলেছে। শুরুতেই দেখব আখতার হোসেন, এনসিপির যিনি সদস্য সচিব, তিনি বলেছেন ফ্যাসিস্ট শক্তি যেন নির্বাচনে অংশ নিতে না পারে সেজন্য বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া দরকার। এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন মানুষ গত সময়ে ভোট দিতে পারেনি, ভোটাধিকার নিশ্চিত হবে সামনের দিনে, এবং সেই আশাবাদ তিনি ব্যক্ত করেছেন। এবং জাকপার যিনি সভাপতি তাসমিয়া প্রধান, তিনি আজকে নির্বাচন কমিশনের সঙ্গে এক আলোচনা শেষে বলেছেন যে ভারতের প্রভাবমুক্ত নির্বাচন করতে প্রধান নির্বাচন কমিশনারকে আহ্বান জানানো হয়েছে। এবং বিএনপির অন্যতম নেতা সালাউদ্দিন টুকু তিনি জানিয়েছেন নির্বাচন কিভাবে আদায় করতে হয় তা বিএনপি জানে। আজকে আমরা এসব বিষয় নিয়ে আলোচনা করব এবং আজ ভোটের ট্রেনে আমাদের সঙ্গে যুক্ত আছেন রাজনৈতিক বিশ্লেষক রেজাউল করিম রনি। রনি ভাই, আপনাকে স্বাগত ভোটের ট্রেনে। আমরা শুরুতেই জানতে চাই যে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে নির্বাচন আগামী মার্চের মধ্যেই হওয়া সম্ভব। সেই প্রক্রিয়া আসলে কতটা এগোচ্ছে, কি দেখছেন? জি ধন্যবাদ। যে যেখান থেকে আমাকে শুনছেন সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। দেখেন, নির্বাচন কবে হবে এই ডেটটা নিয়ে কিন্তু কংক্রিট কথাবার্তা আমরা এখনো পাইনি, মানে একাধিক ডেট পাইছি। আপনি বলতেছেন এখন কি মার্চের কথা, কেন আমরা তো জানি ডিসেম্বরের মধ্যে নির্বাচন করবেন। এবং প্রধান উপদেষ্টা সর্বশেষ যিনি নির্বাচন নিয়ে যেটা কথা বললেন, উনি কিন্তু বললেন যে আমাদের হাতে সময় বেশি নেই, আমরা এই সরকার অলরেডি দ্বিতীয় পর্বে প্রবেশ করেছে। হ্যাঁ, প্রথম 6 মাস ছিল তার প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বে প্রবেশ করেছে, এবং আমাদের হাতে সময় বেশি নেই। নির্বাচন ডিসেম্বরের মধ্যে হবে এবং তার আগেই যত দ্রুত সম্ভব সংস্কারগুলো করে নিতে হবে। সেক্ষেত্রে রনি ভাই একটা বিষয়, যেমন প্রধান উপদেষ্টা বলেছিলেন যে সংস্কার যদি আসলে তেমন না হয় সেক্ষেত্রে ডিসেম্বর, তবে সংস্কার হলে সেটা জুন পর্যন্ত গড়াতে পারে, আবার কোনো ক্ষেত্রে মার্চও এসেছে। তো সেক্ষেত্রে সেই প্রক্রিয়া কি এগোতে দেখছেন? এই কথাটা রাইট, বুঝতে পারছি এখন। রাইট, সেই কথাটা হলো দেখেন, এমন কতগুলো সংস্কারের বিষয় আছে যেটা মার্চেও সম্ভব না, যেটা 2030 সালেও সম্ভব না, 40 সালেও সম্ভব না, 50 সালেও সম্ভব না, এই শতাব্দীতে সম্ভব না। হ্যাঁ, তো তার জন্য কি নির্বাচন থেমে থাকবে? তো আপনার এই জন্য সংস্কার এবং নির্বাচন এই দুইটাকে একটা বাইনারি, একটার বিপরীতে দাঁড় করানোর এই যে প্রক্রিয়াটা, এইটা আমার মনে হয় যে ঠিক হচ্ছে না। আপনি দেখেন, একটা দীর্ঘ ফ্যাসিবাদী ব্যবস্থার মধ্যে বাংলাদেশ ছিল, সেখান থেকে সেই ফ্যাসিবাদী ব্যবস্থা প্রবল হয়েছে বিকজ অফ ভোটাধিকার ছিল না। হ্যাঁ, ফলে ভোটাধিকার প্রতিষ্ঠা এবং এখন নির্বাচন চাওয়া, ভোটাধিকার ফেরত চাওয়া, এইটা নিয়ে কথা বলার সবচেয়ে দুঃখজনক কারণ হলো আপনি তো ফ্যাসিবাদের অবসানের পরে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরবেন। তো গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরার প্রাইমারি স্টেপ হলো নির্বাচন। তো ফলে আপনি নির্বাচনের দিকে হাঁটবেন। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, হ্যাঁ, একটা নতুন দল আসছে, অভ্যুত্থানের শক্তি তারা, হ্যাঁ, তারাও নির্বাচনের মাঠে যাবে, নির্বাচনী রাজনীতির প্রক্রিয়ার মধ্যে অংশগ্রহণ করবে এবং জনগণের সামনে প্রত্যেকের অফার, প্রত্যেকের পলিসি কর্মসূচি নিয়ে হাজির হবেন। জনগণ যাকে অ্যাকসেপ্ট করে তিনি আপনার নির্বাচিত প্রতিনিধি হিসাবে ক্ষমতা গ্রহণ করবেন এবং আপনার জনগণের প্রতিশ্রুতি মোতাবেক যদি দেশ চালাইতে না পারেন, পরবর্তী নির্বাচনে জনগণ তাদেরকে সমুচিত জবাব দিবে। এই তো সহজ বিষয়। কিন্তু প্রধান যে সংস্কারগুলোর ক্ষেত্রে আমাদের জন্য সেই সংস্কারগুলো কি আসলে এর মধ্যে হওয়া উচিত কিনা, কি বলবেন? কারণ আগামীতে যে রাজনৈতিক দল আসবে সে যে ফ্যাসিস্ট হবে না তার তো আসলে কোনো গ্যারান্টি নেই। আগামীতে যে দলই আসুক, কোনো দলের পক্ষে বাংলাদেশে আর ফ্যাসিজম কায়েম করা সম্ভব না। এই জন্য আমরা বলি বাংলাদেশের রাজনীতির মডেলটা হবে আওয়ামী মুক্ত, আওয়ামী প্রভাব মুক্ত, আওয়ামী আচরণ মুক্ত, আওয়ামী স্বভাব মুক্ত একটি রাজনৈতিক প্রক্রিয়া আমরা প্রবেশ করব। দেখেন, অভ্যুত্থানের পরের রাজনীতিটা কি হবে সেটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ আকারে হাজির হয়েছে প্রত্যেকটা রাজনৈতিক দলগুলোর জন্যই। হ্যাঁ, কারণ জেনজি জেনারেশন একটা নাগরিক ভিত্তিক রাজনীতি দেখতে চায়, কোনো সম্প্রদায় ভিত্তিক না এবং এমনকি দল ভিত্তিক না। মানে ধরেন আমার দল, হ্যাঁ, ছলে বলে কৌশলে নির্বাচনে জয়লাভ করে ক্ষমতায় আসবে এবং আমি যা খুশি তাই করব,
এই রাজনীতির বিরুদ্ধে কিন্তু জনগণ জেনজি অভ্যুত্থান করেছে, রায় দিয়ে দিচ্ছে। ফলে সেই দিকে ফেরার আর কোনো সুযোগ নেই, সেই ফেরাটা আত্মঘাতী ফেরা হবে। এখন আরও গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা আমি শেয়ার করতে চাই এখানে, সেটা হলো দেখেন, ভোট মানেই গণতন্ত্র, এই দাবি কেউ করে না, কিন্তু ভোট ছাড়া গণতন্ত্র হবে না। কিন্তু এখন আমাদের এখানে ভোট বলতে আমরা কি বুঝি? ভোট বলতে আমরা সিল মারা বুঝি, তাই না? এখন সেই সিল মারাটা কি হয়, ইলেকশনের আগে একটা জোয়ার তৈরি করে, মিডিয়া ম্যানিপুলেশন করে, সোশ্যাল মিডিয়াতে একটা প্রভাব তৈরি করে অনেক সময়, এবং টাকা মাঠে, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, মাঠে টাকা ছড়াইয়া চোর বাটপার আপনার এই ধরনের লোকজনও কিন্তু নির্বাচনে পার পেয়ে যায় বা নির্বাচনে জয়ী হয়ে আসার একটা সুযোগ পেয়ে যায়। ফলে এই জায়গা থেকে ভোটটাকে আমাদের গুরুত্বপূর্ণ, ভোটের ব্যাপারে জনগণের মধ্যে একটা সচেতনতা তৈরি করতে হবে। মানে ভোট দেওয়া মানে শুধু সিল মারা না, ভোট দেওয়া মানে হলো আপনার নাগরিকের তার সার্বভৌম যে অধিকার, যে ক্ষমতা, সেটা প্রয়োগ করা। এবং অনেকগুলো নাগরিকের এই সার্বভৌম ক্ষমতার সমষ্টি আকারে একজন ব্যক্তি নির্বাচিত হন, যিনি পার্লামেন্টে যান এবং আইন প্রণয়ন করেন। তার মানে প্রকারান্তরে এইটা আপনি যদি একটা মাইক্রো লেভেলে দেখেন, যে একটা ব্যক্তি, একজন নাগরিক যিনি ভোট দিচ্ছেন, তিনি আইন প্রয়োগের, আইন প্রণয়নের ক্ষমতা নির্ধারণ করছেন। ফলে এই ব্যাপারটা শুধু সিল মারার ব্যাপার না, পছন্দের ব্যক্তিকে ভোট দেওয়ার ব্যাপার না, শুধুমাত্র এই 1000 10,000 টাকা নিয়ে এক রাতের সিদ্ধান্তের ব্যাপার না। এটার সাথে গোটা শাসন প্রক্রিয়ার আপনি কী ধরনের উত্তরণ ঘটাইতে চান, তার যে একটা সম্পর্ক আছে, সেই ব্যাপারটা নাগরিকদের মধ্যে আপনার কিন্তু আপনার এইটা, এই বুঝটা, এই হিসাবটা নাগরিকদের মধ্যে কিন্তু আপনার শুরু করতে হবে। কিন্তু একটা বিষয় তো আসলে, যেমন জাতীয় নাগরিক পার্টি থেকে বরাবরই দাবি করা হচ্ছে যে গণপরিষদ নির্বাচন এবং জাতীয় নির্বাচন একসঙ্গে করার ব্যাপারে, সেইটার সঙ্গে কি মানে আপনি যৌক্তিকতা কতটা দেখেন এর সঙ্গে? দেখেন, গণপরিষদ নির্বাচনের প্রশ্নটা আসলে দেখেন, বিএনপির যে 31 দফা, সেখানে কিন্তু স্পষ্টভাবে বলা আছে তারা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করবেন। এবং দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের আমরা যদি ধরে নিই, একটা উচ্চকক্ষ থাকবে, একটা নিম্নকক্ষ থাকবে। এবং এই উচ্চকক্ষ নির্বাচনটা কিভাবে হবে, সেইটার ব্যাপারে কিন্তু এখনও বিএনপিও পরিষ্কারভাবে, মানে এর প্রক্রিয়াটা কি হবে, বিএনপি এবং অন্যান্য দল, জামাত এবং অন্যান্য শরিক দল, আন্দোলনের অংশীজন যারা, তারা কিন্তু পরিষ্কার কোনো ফর্মুলা দেয় নাই। কিন্তু এদিক দিয়ে নতুন যে দল এনসিপি, তারা বলছেন যে তারা আপনার কি বলে যে এই যে গণপরিষদ উচ্চকক্ষ, যেটা বিএনপি যেটা উচ্চকক্ষ বলতেছেন, তারা সেটাকে সাংবিধানিক সভা নির্বাচন বলতেছে, গণপরিষদ নির্বাচনের কথা যে বলতেছেন। কিন্তু এই নির্বাচনটা কিভাবে হবে, কি প্রক্রিয়া হবে, এটি স্পষ্ট করে বলতে হবে। আমি মনে করি বিএনপির যে দাবি এবং নাগরিক নাগরিক পার্টির যে দাবি এবং অন্যান্য দলগুলোর যে দাবি, এই দাবিগুলোর মধ্যে একটা মোটা দাগে একটা ঐক্য আছে। সেটা হলো যে একটা প্রক্রিয়া আমাদের লাগবে, যে প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা একটা ডেমোক্রেটিক কনস্টিটিউশনাল বা একটা ডেমোক্রেটিক সাংবিধানিক বন্দোবস্তের দিকে হাঁটবো। কিন্তু সেই প্রক্রিয়াটা কি হবে, গণপরিষদ নির্বাচন নাকি উচ্চকক্ষ নির্বাচন, নাকি আপনার এটা আলাদা নির্বাচন হবে, নাকি এটা একসাথে হবে, এই প্রক্রিয়াগুলো নিয়ে আমার মনে হয় আপনার কথা বলা দরকার, ডায়লগ করা দরকার। কিন্তু ডায়লগ না করে যেটা হচ্ছে, ধরেন এনসিপি একটা বলতেছে, বিএনপি একটা বলতেছে, অন্য দল বলতেছে, মুখোমুখি অবস্থান হয়ে যাচ্ছে। দেখেন 5 তারিখের পরে রাজনীতিটা মুখোমুখি অবস্থানের হবে না, জাতি গঠনের রাজনীতি হবে। যে পার্থক্যগুলো থাকবে সেটা আলোচনার মাধ্যমে সবচেয়ে বেটার যে প্রক্রিয়াটা, আমি মনে করি এদের চাওয়ার মধ্যে একটা মোটামুটি কমন ঐক্য আছে, যে জিনিসটা লাগবে, এটা তো সবাই বলতেছে। যেহেতু আপনি বলতেছেন যে জিনিসটা লাগবে, আপনি রিয়েলাইজ করতে পারতেছেন, তাহলে কোন প্রক্রিয়ায় হলে জিনিসটা যথাযথ হবে, যার প্রস্তাবটা সবচেয়ে বেশি আপনার গ্রহণযোগ্য, যৌক্তিক এবং সবচেয়ে বেশি আপনার বাস্তবায়নযোগ্য হবে, সহজ হবে এবং জনবান্ধব হবে, জনগণকে পলিটিক্যালি এম্পাওয়ার করতে সহায়ক হবে, সেই প্রস্তাবটা আমার মনে হয় গৃহীত হওয়া উচিত। কিন্তু রনি ভাই, একটা বিষয় যে ছোট যে দলগুলো আছে, সেই দলগুলো বলছে যে সংখ্যানুপাতিক হারে নির্বাচন তারা কিন্তু চায়, এবং ছোট দলগুলো বেশ এই ব্যাপারে একমত। সেই বিষয়টা আপনি আসলে কিভাবে দেখছেন? তবে আমরা একটি বিরতির পর আপনার সঙ্গে কথা বলবো, ভোটে টেনে নেব। ছোট বিরতি, ফিরবো কিছুক্ষণ পর। আবারও স্বাগত, আপনারা দেখছেন ভোটের ট্রেন। আমাদের সঙ্গে যুক্ত আছেন রাজনৈতিক বিশ্লেষক রেজাউল করিম রনি। রনি ভাই, আমরা বিরতির আগে যে এই বিষয়টা নিয়ে কথা বলছিলাম, যে সংখ্যানুপাতিক হারে নির্বাচন ছোট দলগুলো চাচ্ছে, বিষয়টা কতটুকু যৌক্তিক বাংলাদেশের পার্সপেক্টিভে? দেখেন, সংখ্যানুপাতিক হারে নির্বাচনের ব্যাপারে কিন্তু অনেক দেশের যে উদাহরণ দেওয়া হয়েছিল, সেখানে দেখা গেছে সেই ত্রুটিগুলো কিন্তু অনেকে আলোচনা করেছেন, এটি নিয়ে অনেক লেখালেখি আমার চোখে পড়েছে। এবং
এটা বাংলাদেশের ক্ষেত্রে কতখানি আইডিয়াল হবে সেটা নিয়ে কিন্তু আমার সন্দেহ আছে। দেখেন 5 তারিখের অভ্যুত্থানের পরে আপনি সংখ্যানুপাতিক কেন, আপনি তো যোগ্যতা ভিত্তিক প্রার্থী চাবেন, তাই না? সংখ্যানুপাতিকভাবে প্রতিনিধিত্ব চাওয়ার কতগুলো সমস্যা আছে, কিছু সুবিধাও আছে। এখন সেই সুবিধার চেয়ে সমস্যাটা যদি বেশি হয় সেক্ষেত্রে তো এটা নিয়ে প্রশ্ন উঠবেই। কিন্তু আমার মনে হয় যে আমাদের এই 5 তারিখের পরের প্রক্রিয়াটা হওয়া উচিত ক্ষমতা কেন্দ্রিক না, হ্যাঁ, রাজনীতিটা হওয়া উচিত জনতা কেন্দ্রিক, এবং সাধারণ মানুষ যাতে রাজনীতিতে সম্পৃক্ত হতে পারে তার একটা প্রক্রিয়া আপনাকে শুরু করতে হবে সামাজিকভাবে। এখন যেটা হচ্ছে পার্টিগুলো যার যার সুবিধা, ক্ষমতার মধ্যে যার যার স্টেক, হ্যাঁ, এনশিওর করার জন্য অনেক ধরনের কথাবার্তা বলবে, কিন্তু সেগুলো আমাদেরকে আপনার মানে মোটা দাগে আমরা সবই মেনে নিব, বা আমরা এদেরকে আপনার কি বলে যে এই ধরনের সুযোগ দিয়ে দিব, হ্যাঁ, সেটা আমার মনে হয় যে মনে করার কোনো কারণ নাই। কারণ হলো এটা কি মানে আপনি কি কোনো অসুবিধা দেখছেন সংখ্যানুপাতিক হারে নির্বাচন হলে? অসুবিধাগুলো কি কি? অসুবিধা হলো যে আপনি ধরেন তাহলে অনেক ধরনের ভুইফোর, এটা একটা মানে এটা পার্টিজান মনোপলির দিকে চলে যাবে। আপনার সংখ্যানুপাতিক হারে যেটা হলে যেটা হবে যে আপনার রাজনীতি বিকশিত হওয়ার, সামাজিকভাবে রাজনীতি বিকশিত হওয়ার সুযোগ তৈরি হয়ে যাবে, পার্টির একচ্ছত্র আধিপত্য তৈরি হবে। কারণ পার্টি মনে করবে যে হ্যাঁ পার্টির ভেতরে হ্যাঁ এক ধরনের আপনার করাপশন শুরু হবে। সেই ব্যক্তিগুলো সংখ্যানুপাতিক হারে যখন পার্টি ধরেন একটা ছোট পার্টি যদি 2টা 3টা 4টা আসন পায়, হ্যাঁ, সেক্ষেত্রে সেই ব্যক্তিগুলো যারা প্রপার পলিটিশিয়ান, তারা যে নিজেদের বিকশিত করে হ্যাঁ আপনার একটা বড় রাজনীতিবিদ হয়ে উঠবে, সেই সম্ভাবনার জায়গায় হ্যাঁ এখানে আপনার লুটেরা আপনার সেই জায়গাটা, সেই কোটাগুলো। সেক্ষেত্রে কি মানে ছোট দলগুলো কি এই যে সংসদে তাদের তো অবস্থানটা তাহলে কমে যাচ্ছে, মানে আগামীতে কি তাহলে এই বড় দলগুলি আগামীতে আধিপত্য বিস্তার রাখবে নাকি ছোট দলগুলোর সুযোগ তৈরি হবে? দেখেন এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি তুলেছেন। দেখেন বাংলাদেশে এখনো যারা সংখ্যানুপাতিক রাজনীতির কথা বলতেছে এরা পলিটিক্সটা বুঝতেছে না। কেন? এতদিন আপনি 2 পার্টিজান সিস্টেমে ছিলেন, এখন আওয়ামী লীগ বলে কিছু নাই। কারণ হলো ভালো আওয়ামী লীগ বলে কিছু হয় না, এটা নিয়ে আমরা আলোচনা করেছি। হ্যাঁ, কারণ একটা খারাপ শয়তান একটা ভালো শয়তানের মধ্যে আপনি যদি একটা মানে শয়তান বেছে নেন, ভালো শয়তানও যদি বেছে নেন 2 দিন পরে সে খারাপ হয়ে যাবে। হ্যাঁ, তো এই জন্য আবার এবং ফ্যাসিবাদের পতনের পরে, অভ্যুত্থানের পতনের পরে পৃথিবীর কোনো দেশে ইনক্লুসিভনেস, গণতান্ত্রিক এক্সেপশন বলে তাদেরকে ফিরে আনার নজির নাই, জায়গা দেওয়া হয় না। হ্যাঁ, তো ফলে আওয়ামী লীগের বাইরে, আওয়ামী লীগের মডেলের বাইরে আমাদের যেতে হবে চিন্তা চেতনায় মননে। সেক্ষেত্রে আওয়ামী লীগের বাইরে আপনি যখন যাবেন তখন 5 তারিখের পরে রাজনীতিটা কি, আপনি 2 পার্টিজান স্টেট থেকে মাল্টি পার্টিজান স্টেটে আপনি প্রবেশ করছেন। ফলে আপনি আগের মতো ছোট দল বা বড় দলের পকেটে থেকে রাজনীতি করার যে সংস্কৃতি, সেই কন্ডিশনই বাংলাদেশে আর এক্সিস্ট করে না। এখনও আপনি কেন নিজেকে ছোট দল সংখ্যানুপাতিকভাবে আপনার রাজনীতি করার জায়গায় নিজেকে চিন্তা করছেন? আপনার তো এখন বিকশিত হওয়ার সময়। আপনি তো এখন একটা প্রপার রাজনীতি নিজের সংগঠনের জন্য যেরকম বিকশিত করবেন, পুরো জাতির জন্য একটা ডেমোক্রেটিক পলিটিক্যাল প্রসেস আপনি বিকশিত করবেন। হ্যাঁ, ফলে 2 পার্টিজান স্টেটের যে ধারণাটা, 2 পার্টিজান স্টেটের যে কালচার, সেটা বেসিক্যালি একটা আওয়ামী কালচার। তো সেই কালচার দ্বারা অন্যান্য দল প্রভাবিত হয়েছে, সেই প্রভাব থেকে বের হয়ে আসতে হবে। এই জন্যই তো আমি মনে করি এই সংখ্যানুপাতিক আরামের রাজনীতি, হ্যাঁ, যাই হোক একটা সাইনবোর্ড যদি থাকে, একটা দল থাকে, আপনি ক্ষমতার একটা অংশীদার। ঠিক আছে, আপনার বক্তব্য স্পষ্ট। আমরা একটু অন্য প্রসঙ্গে কথা বলতে চাই। আজকে নির্বাচন কমিশনের সঙ্গে জাকপা এক বৈঠক শেষে তারা বলছে যে ভারতীয় প্রভাবমুক্ত থেকে এদেশে নির্বাচন করতে হবে। এটা কি আসলে সম্ভব, কি মনে হয়? হ্যাঁ, ডেফিনেটলি সম্ভব। কারণ 5 তারিখে তো শুধু হাসিনার পরাজয় হয় না এখানে। হ্যাঁ, কারণ আর এখানকার হাসিনা কি মানে ধরেন পৃথিবীর সমস্ত বেশিরভাগ ওয়েস্টার্ন কান্ট্রি এবং ডেমোক্রেটিক ভ্যালুজ যারা ধরেন অন্তত মুখে হইলেও প্রচার করে, তারা তো প্রত্যেকে হাসিনাকে একটা প্রকৃত গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে ফেরার আহ্বান বারবার জানাইছে। আমরা এই লাস্ট ডামি নির্বাচন আগে পিটার হাসের আপনার অনেক দৌড়ঝাঁপও দেখছি। সব কিছু তোয়াক্কা করে সে তো ইন্ডিয়ার উপর ভর করেই এবং ইন্ডিয়ার প্রত্যক্ষ মদদে হ্যাঁ এখানে ভোটবিহীন নির্বাচনের একটা সংস্কৃতি সে চালু করছিল। তো সেখান থেকে আমাদের এখানকার নির্বাচনগুলোতে হ্যাঁ আপনার ইভেন এই যে আপনার ফখরুদ্দিন মঈনুদ্দিন গভর্নমেন্টের সময়কাল থেকে হ্যাঁ এই যে মঈনুদ্দিন যে ঘোড়া নিয়ে আসলো, এই ঘোড়া নিয়ে আসার সময় থেকে হ্যাঁ তা আপনার ইন্ডিয়া যে এখানে নির্বাচন এবং আপনার ওই প্রণব মুখার্জির কোয়ালিশন ইয়ার বইয়ে যদি আপনি দেখেন, সেখানে স্পষ্ট সে লিখছে যে ভারত কিভাবে এখানে ডিরেক্ট হ্যাঁ আপনার নির্বাচন প্রক্রিয়াটা সরাসরি হ্যাঁ নিজে ইনভলভ হয়, অংশগ্রহণ করে। এবং ডামি ইলেকশনের মধ্যে আপনি শুনেছেন, আপনি জানেন যে আওয়ামী লীগের প্রার্থীরা বলতো আমরা কিন্তু ভারতের নির্বাচিত প্রার্থী হ্যাঁ,
এই যেভাবে এসপি ওসিকে হুমকি দিত যাতে তাদের ফেভারে কাজ করে। তো ফলে ভারতের এখানে তো একটা প্রভাব ছিলই। তো সেটা 5 তারিখের অভ্যুত্থানের মধ্য দিয়ে এই ভারতীয় ইস্টাবলিশমেন্টের বিরুদ্ধে হয়তো এখানে একটা অভ্যুত্থান হয়েছে। ফলে এখানে হ্যাঁ, এ কান্ট্রি উইদাউট আওয়ামী লীগ কথাটা যখন বলা হয় সেটা ডেফিনেটলি হ্যাঁ ইন্ডিয়ার জন্য সত্য, এখানে ইন্ডিয়ারও পরাজয় হয়েছে। তো কিন্তু ইন্ডিয়া তো একটা হিউজ ইস্টাবলিশমেন্ট এখানে ধরেন আছে নানাভাবে, তার কালচারাল মিডিয়া বলেন, তার পলিটিক্যাল ইনফ্লুয়েন্স বলেন। রনি ভাই, আমরা আরেকটা বিষয় একটু জানতে চাই যে ইদানিংকাল আসলে আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলা হচ্ছে, আবার আরেকটা বয়ানও আসছে যে যারা আসলে গণহত্যার সঙ্গে জড়িত না তারা আসলে আওয়ামী লীগের মধ্যে থাকতে পারবে। কি মনে হয় আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ হওয়া উচিত? না না, আওয়ামী লীগ তো নিষিদ্ধ করলে আপনার সমস্যার সমাধান হবে না, নিষিদ্ধ করার তো কোনো প্রক্রিয়া হইতে পারে না। এটা আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে থেকে আমি বলতেছি আপনাকে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের প্রক্রিয়ায় যেতে হবে। আওয়ামী লীগের লোকজনও তো ট্রমাটিক, তাদের নেত্রী তাদের ফালাইয়া দিয়ে চলে গেছে, একটা প্রতারণার শিকার হয়েছে না। এবং আওয়ামী লীগ সমর্থন করাটা তো ভুল, অন্যায় না। কিন্তু আওয়ামী লীগের সমর্থনে যারা গুম খুন অত্যাচার ঘুষ দুর্নীতির লুটপাট টাকা পাচারে লিপ্ত ছিল তারা অন্যায়কারী, তাদেরকে আপনি বিচারের আওতায় আনেন। এবং আওয়ামী রাজনীতিটা দেখেন, আওয়ামী ইডিওলজিটা হইল একটা ভাইরাস। ফ্যাসিজম হ্যাজ নো পলিটিক্স, ইটস অল অ্যাবাউট অর্গানাইজেশন। ফ্যাসিবাদের কোনো রাজনীতি থাকে না, থাকে একটা দানবীয় সংগঠন। অর্থাৎ যারা অন্যায়কারী তাদের আসলে নিষেধাজ্ঞা চান, বাট দল হিসেবে আওয়ামী লীগ যাতে থাকে সেই বিষয়টা আপনি বলছেন। রনি ভাই, আজকে আমাদের সময় একেবারেই শেষ, আমরা আরেকদিন কথা বলবো। রাজনৈতিক বিশ্লেষক রেজাউল করিম রনি আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। নিব ছোট্ট বিরতি, ফিরবো কিছুক্ষণ পর। আবারও স্বাগত ভোটের ট্রেনে। এবার দেখে আসবো সংসদীয় আসন পরিক্রমা। আজ আলোচনা করব বরিশাল 2 আসন নিয়ে, যেটা সংসদীয় আসন 120 এবং উজিরপুর এবং বানারীপাড়া উপজেলা নিয়ে এই সীমানা গঠিত। এবং এখানে মোট ভোটার আছেন 3,58,246 জন, যার মধ্যে পুরুষ ভোটার 1,82,363 এবং নারী ভোটার কিছুটা কম 1,75,882 এবং তৃতীয় লিঙ্গের ভোটার আছেন একজন। আজকে ভোটের ট্রেনে নানা বিষয়ে কথা হলো এবং আমাদের সঙ্গে যিনি অতিথি যুক্ত ছিলেন জানিয়েছেন যে আগামী দিনের যে রাজনীতি, সেই রাজনীতিতে একটি সুষ্ঠু ভোটের মাধ্যমেই নতুন বাংলাদেশ আসতে পারে এবং এই ভোটের মাধ্যমে মানুষ যে নতুন বাংলাদেশ সেটা হয়তো ফিরে পাবে। আমরা আজকে শেষ করব, আগামীকাল নতুন কোনো বিষয়ে আলোচনা করা হবে। শুভ রাত্রি।